হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ ফাইনালি সেই দিন, যেই দিনের হয়তো অপেক্ষা করিনি, কিন্তু জানতাম যে এই দিনটা আজ আসবেই। সেটা হলো আজ আমাদের ফিরে যাওয়ার দিন। আমরা আজ ইউকেতে ফিরে যাচ্ছি। সকাল এখন ৮টা মতন বাজে, কিন্তু আজ আমরা বেরোবো বিকেলেরও পরে, কারণ আমাদের ফ্লাইট রাতে বেলা। সেজন্য সবার সাথে যতটা পারি কিছুটা সময় একটু কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি। রাস্তায় টাস্তায় যাবে না, তাই আর কি বলছি যে রাস্তায় যেওটেও না। আর খাবার দাবার যেরকম তোমার পেটে সয় সেই রকম খাবার দাবার খেও। দাদু ঠাকুমা বা দাদু দিদা, তাদের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার, এটা আমি কখনোই বলবো না। কারণ তারা তো আছেনই আমাদেরকে ভালোবাসারই জন্য। আমাদের ভাগ্যটা তো তাদেরকে চোখে দেখতে পাওয়া। জীবনে তো এরকম অনেক মানুষ আছেন যারা কখনো দাদু ঠাকুমা দাদু দিদার ভালোবাসাটাও পায়নি। আমরা তো তবু পেয়েছি, দেখতে পেয়েছি, সাথে থাকতে পেরেছি, তাদের ভালোবাসাটাকে অনুভব করতে পেরেছি। সেই জন্য মন খারাপ হয়ে যায় যখন বাড়ি থেকে চলে যাওয়ার কথাটা ভাবি, যে এই বয়স্ক মানুষগুলোকে দেখবো না। আমার ঠাকুমা দাদু তো চলে গেলেন, এক আছে আমার দিদা, আর এক হলো এই দিদা, মানে তোনার পাপার দিদা। আর দাদু ছিলেন, কিন্তু দাদুও চলে গেলেন। তোনাই হবার পরপরই দাদু চলে গেলেন। সেই জন্য দিদারও মনটা খারাপ হয়ে যায়। বয়স হয়ে যাওয়ার পর তখন ছেলেমেয়ের সান্নিধ্যটা যতটা কিনা দরকার হয়, তার থেকে বেশি দরকার হয় কিন্তু দুজন দুজনার। দাদু দিদা সবসময় একসাথে থাকতেন। আমার শ্বশুরবাড়ি যেহেতু আমার মামা শ্বশুরবাড়ির একদমই কাছে, তো দিদা দিনে অনেকবারই আমাদের বাড়িতে আসে। আর দিদা যতবার আসে, দাদু ঠিক খোঁজ করতে করতে ততবারই কিন্তু দিদার পেছন পেছন চলে আসতো। কতদিন এমনও হয়েছে দিদা দাদু আসছে দেখে ঘরে লুকিয়ে থাকতো। দিদা বলতো, দেখবি তো দাদু এসে আমাকে খুঁজবে, না পেলে দেখবি আবার অন্য জায়গায় চলে যাবে। ঠিক তাই হতো। দাদু এসে খুঁজতো, যখন বলতাম যে দিদা আসেনি তো, আবার দিদাকে খুঁজতে বেরিয়ে যেত। সেই দিদা এখন একা হয়ে গেছে। আছে ছেলেমেয়েরা সবাই আছে, কিন্তু দাদুর যে শূন্যতাটা রয়ে গেছে, তার জন্য দিদার মন টন সবসময় খারাপ হয়ে থাকে। সেই জন্য বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে যাওয়ার একটা মনে যেরকম কষ্ট কাজ করছে, অনেকটাই বেশি কষ্ট কাজ করছে দিদিমাদের ছেড়ে যাওয়ার কথা ভেবে। আর এদিকে মাও চলে এসছে। আমার স্নান হয়ে গেছে, তোনার বাবার এখনো স্নান হয়নি। ও এখনো প্যাকিং এর কাজে লেগে পড়ে রয়েছে। ইন্ডিয়াতে থাকতে প্রতি বছর বিপত্তারিণী পুজোটা মা করতো। করার পরে আমরা যখন কলকাতায় থাকতাম, তখন মা সুতো নিয়ে যেত কলকাতাতে। আর নতুবা বাড়িতে থাকলে মা আমাদের জন্য রেখে দিত। আর এই আজ ২ বছর এই সুতোটাও পরা হয়নি। কিন্তু মা যখন পুজো দিয়েছিল তখন এই সুতো রেখে দিয়েছিল আমাদের ৩ জনের জন্য। তাই মা এখন সুতোটা বেঁধে দিল। তোনাইকে তো আর পরানো যাবে না। ওকে অনেক রকমভাবে বোঝাতে হয়। সেই বোঝানোর সময় আর এখন নেই। আর এদিকে বাড়ি থেকেও জেঠিমা, জেঠুর মেয়ে ওরা এসছে, কারণ বেরিয়ে পড়বো। আর এই যে দেখছেন আমাদের প্যাকিং লাস্ট মুহূর্তেও চলছে। আমরা এখন রেডি হয়ে গেছি অলমোস্ট সবাই। খাওয়া দাওয়া আমাদের প্রায় কমপ্লিট। এইবার ড্রেস ট্রেস পরে আমরা বাড়ি থেকে এখনই বেরিয়ে পড়বো। আমার দেওরের মেয়ে আর ধুনাই, এই দুইজন সব সময় একে অপরের সাথে খেলার জন্য ব্যস্ত হয়ে থাকতো। এই দুটো ভাই বোনকে খুব মনে করবে। মুনিয়াকে দেখা যাচ্ছে? মুনিয়াকে সুন্দর লাগছে? মামুনিকে ভালো লাগছে? তাই একটু আদর করে দাও, মামুনিকে একটু হামি দিয়ে দাও। আমার সোনাটা মামুনি, আমার সোনা মা, আমার দুষ্টু মা, আমার মুনিয়া, আমার মুনিয়া, আমার মুনিয়া। বাড়ি থেকে বেরোনোর আগ মুহূর্তে সকলের সাথে কাটানো লাস্ট মোমেন্টটা এতটাই কষ্টদায়ক হয়, যেটা কিনা ভাষাতে হয়তো প্রকাশ করা সম্ভব নয়। ইন্ডিয়ার মধ্যেই যদি একটু দূরেও থাকতাম, তবুও ভাবতাম যে ইচ্ছে চাইলেও তবুও আসতে পারবো। কিন্তু এতটাই দূরে চলে যাচ্ছি এখন, যে মন চাইলেই আমাদের পক্ষে আসাটা সত্যিই খুবই অসম্ভব। মনে হয় যেন পৃথিবীর এক প্রান্তে রয়েছে আমাদের এই বাড়ি, আর আমরা যাচ্ছি পৃথিবীর আরো এক প্রান্তে। দূরত্বটা সত্যিই এতটাই বেশি। আর এদিকে তুনাই তো গাড়িতে ওঠার পরই ও ঘুমিয়ে গেছে। এদিকে আমরা ৩ জন, তার সাথে আমার মা, বাবু, আমার শ্বশুর মশাই আর আমার দেওর আমাদের সাথে এয়ারপোর্ট পর্যন্ত যাবেন। আর একটা গাড়িতে করে আমরা এলাম, আর একটা গাড়িতে করে আমাদের সব লাগেজগুলোকে আনা হয়েছে। বল
এখান দিয়ে ঢুকতে পারবে। এই যে আমি পাপা আছে, পাপা আছে, গাড়ি আছে। जिसमें पैसा दीजिए। মনে কিছু কষ্ট হলেও বাস্তবটাকে মেনে নিয়ে নিজের মনটাকে ঠিক করতে হবে। আমাকে অনেক সময় ধরে মন খারাপ দেখে তুনাই আমাকে অনেক সময় ধরে হাসানোর অনেক চেষ্টা করছে। এটাও একটা ভালো লাগা আমার এই কষ্টের মধ্যেও। আমরা যারা নিজের দেশকে ছেড়ে বাইরের দেশে রয়েছি, কিছু সঞ্চয়ের জন্য আমরা কিন্তু জীবনে অনেকটা বেশি কিছু ত্যাগ করি। হয়তো কিছু সুযোগ এসছে, জীবনে কিছু সঞ্চয় করতে পারবো দেখে হয়তো আমরা এখানে এসছি। তার বিনিময়ে আমরা কিন্তু ত্যাগ করি অনেক বেশি কিছু। প্রিয়জনদের কাছে পাই না, প্রিয়জনদের দেখতে পারি না। অনেক অনুষ্ঠানে যেরকম আমাদের থাকা হয় না, তার সাথে শরীর খারাপ হলেও আমাদের কিন্তু তেমন দেখারও কেউ কিন্তু থাকে না। ওই জীবনের যে একটা নিয়ম আছে, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে, সেই চিন্তা ভাবনাটা নিয়েই চলি। আমরা এখন ফ্লাইটের মধ্যে বসে আছি, আর কিছুক্ষণ পরেই ছাড়বে। আমাদের ফ্লাইটটি কলকাতা থেকে আবুধাবি পর্যন্ত। আবুধাবিতে আমাদের ৪ ঘন্টা মতন ওয়েট করতে হবে। তারপরের ফ্লাইটটা আবুধাবি থেকে লন্ডন পর্যন্ত। আবুধাবিতে নামার আগ মুহূর্তে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, রাতের সৌন্দর্যটা কিন্তু ফুটে উঠল। পুরো আবুধাবি শহরটি দেখতে এত সুন্দর লাগছিল। যাবার সময় যখন দিনের বেলা ল্যান্ড করছিল তখন বালি ছাড়া আর কিছুই দেখিনি। কিন্তু এই রাতের বেলা যে এত সুন্দর দৃশ্যটা লাগছে দেখতে, সেটা আর বলে বোঝাবার মতন নয়। আর ফেরার সময় আমাদের যে গেটে নামিয়েছিল সেখান থেকে দেখারও কিছু ছিল না। চুপচাপ বসেছিলাম, আশেপাশে তেমন ভাবে কোথাও যাইও নি, একই জায়গায় বসেছিলাম, একটু সিনেমা দেখছিলাম, আর ওভাবেই টাইমটা কেটে গেছিল। আর এবার ফেরার সময় আমাদের অন্য একটা গেট দিয়ে আমাদেরকে বের করেছিল। আর এদিক থেকে বেশ ভালোই লাগছিল এয়ারপোর্টটা দেখতে। এয়ারপোর্টের ভেতরটা এতটা সুন্দর লাগছিল আবুধাবিতে। যাওয়ার আগে ভাবছিলাম যে আবুধাবি এয়ারপোর্টটা একদমই সিম্পল, কোনো কিছুই নেই। কারণ আমাদের যেখানে নামিয়েছিল সেখান থেকে শুধু আমাদের ওয়েটিং রুম, আর তার পাশে তেমন কিছু ছিলও না যে দেখার মতন। কিন্তু এবার ফেরার সময় বেশ অনেক কিছু দেখলাম, তার সাথে শপিং করারও বেশ অনেক কিছু জিনিস ছিল। কিন্তু আমাদের মনের আর সেই ইচ্ছেটা এখন আর নেই কোনো কিছু শপিং করার, সেই জন্য আর কিছু কিনলাম না। আমরা এখন নেমে পড়েছি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে। আমাদের সব লাগেজও কালেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের বাস রয়েছে। কিছু সময় ওয়েট করতে হবে আমাদের, কারণ আমাদের ফ্লাইট ল্যান্ডিং করার পরপরই একটা বাসের টাইম ছিল। কিন্তু সেই বাসের টিকিট আমরা বুক করিনি, কারণ যদি ল্যান্ডিং করার সময় বা লাগেজ কালেক্ট করতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে তো বাসটা মিস হয়ে যাবে। সেই জন্য তার পরের বাসটা আমরা ধরবো। আর সেই বাসটা আসতে একটু সময় লাগবে, সেই জন্য কিছু সময় ওয়েট করব। তারপরে বাসে করে আমাদের বাড়ির ঠিকানায় আমরা পৌঁছবো। লন্ডনে ফ্লাইট থেকে নামার পর আমাদের এতটাই ঠান্ডা লাগছিল যে আমাদের ঠিক প্রথমবার আসার কথাই মনে পড়ছিল। প্রথমবার যখন আমরা ইউকেতে এলাম তখন পুরো কাঁপতে কাঁপতে হোটেলে ঢুকেছিলাম। আর তখন মনে মনে ভাবছিলাম এখানে কি ঠান্ডা, মানে এইরকম ঠান্ডা দেখা যায় না। কারণ এখানে ঠান্ডা যেরকম আছে তার সাথে সাথে প্রচুর হাওয়া হয়, এই হাওয়ার জন্য প্রচুর শীত লাগে। ঠিক সেই রকমই আজ সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। সেই পুরোনো পরিবেশ, সেই শীতকাল, সে গাছের মধ্যে পাতা নেই, চতুর্দিকটা দেখেই মনে হয় সেই রকম শান্ত এক পরিবেশে আমরা আবার চলে এলাম আজ বেশ অনেকদিন পরে। আবার পুরোনো জীবনে পুরোনো ছন্দে ফিরে যেতে হবে, মনটাকে ঠিক রাখতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো সেটা ঠিক রাখাটাই আমাদের এখন সব থেকে বড় কঠিন বিষয়। কারণ এখন আর আমি বলতে পারবো না আমার শাশুড়ি মাকে বা আমার মাকে যে একটু তুনাইকে স্নান করিয়ে দাও, একটু তুনাইকে খাইয়ে দাও, আমি একটু বাজার থেকে আসি, বা আমি একটু আমার কাজগুলো সেরে আসি।
এখানে আর সেই বিষয়টা আর সম্ভব নয়। আমাদের দুজনকেই সবটা সামলাতে হবে। এবার সব থেকে বড় কথা, শরীরটা যেন ঠিক থাকে। শরীরটা যদি একজনেরও খারাপ হয়ে পড়ে, আরেকজনের পক্ষে পুরোটা সামলানো সত্যিই খুব মুশকিল হয়ে যাবে। আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছেই। আমরা বাস থেকে নেমে গেছি। এখন একটা দাদা এসছে, আমাদেরকে নিয়ে যাবে বাড়ি পর্যন্ত। আমরা ভেবেছিলাম ক্যাব বুক করেই যাব, কিন্তু উনি জানতে পেরেছে কোনো রকম ভাবে যে আমরা এসছি, সেই জন্য উনি চলে এসছে বাস স্ট্যান্ডে আমাদের নিতে আসার জন্য। আজ আমাদের মনটা আরো বেশি খারাপ হওয়ার আরো একটা কারণ আপনাদের সাথে বলি। আমরা যখন ইন্ডিয়া থেকে এখানে আসি, তখন যখন প্রথম হোটেলে ছিলাম, তখন তো কারোর সাথে তেমন পরিচয় ছিল না। কিন্তু যখন এই ফ্ল্যাটে এলাম, তখন সবার সাথে যেরকম পরিচয় হয়েছে, সবার সাথে যেরকম বন্ধুত্ব হয়েছে, সব থেকে বেশি বন্ধুত্ব হয়েছে আমাদের ফ্ল্যাটে নিচে থাকা ফ্যামিলিটির সাথে। ওদের সাথে এত তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল যে মনে হলো ওরা আমার ফ্যামিলির থেকে আলাদা কিছুই নয়। আজ ওরা এখানে নেই, ওরা চলে গেছে ইন্ডিয়াতে। ওরা যখন ইন্ডিয়াতে চলে গেছে তখন আমরা এখানে ছিলাম না, আমরা ছিলাম তখন বাড়িতে। আমরা ভেবেছিলাম হয়তো ওরা আর কয়েকটা দিন থাকবে, কিন্তু সেটা আর হলো না। ওদের 5 বছরের ভিসা কমপ্লিট হয়ে গেছে, ওরা চলে গেছে বাড়িতে। এত কাছের মানুষ, তোরাই সারাক্ষণ লাহিড়িকে আদিদি বলে ডাকে। সান্ধ্যা দি, নরেশ ভাইয়ার মেয়ে লাহিড়ি, ওকে লাহিড়ি দিদি বলতে পারে না, ওকে আদিদি বলে ডাকে। সারাক্ষণ যেভাবে ও আদিদি আদিদি বলে ডাকতো, তারপরে তুলাই ম্যাক্সিমাম সময়টা ওদের বাড়িতেই কাটাতো। স্কুল থেকে এলে ছুটির সময়গুলো লাহিড়ি ওপরে চলে আসতো, একসাথে খেলা হতো। সেই ওরা আজ নেই। এটা যে কতটা কষ্টের সেটা আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না। এখানে আসার পরে একা একা যে ফিলটা, যে আমি বাড়ি থেকে এখানে একা চলে এলাম, আমার কাছে আমার ফ্যামিলি নেই, রিলেটিভ নেই, কিন্তু যবে থেকে ওদের সাথে মেশা শুরু করেছি, তবে থেকে সেই জিনিসটা আর মনে আসেনি জানেন, যে আমি পুরোপুরি একা। মা বা কাছে যারা নেই তাদেরকে তো মিস করি সব সময়, কিন্তু ওনারা থাকাতে মনের মধ্যে এই জিনিসটা একটা সাহস এসছে যে হ্যাঁ, আমার সাথেও কেউ আছে, আমার পাশেও কেউ আছে। তোনাই ছোট মানুষ, ওকে আদর করার লোকের সত্যি খুবই অভাব ছিল, আমরা দুজন বাদে। আর এখানে আসার পর তোনাই এত মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছে, বিশেষ করে লাহিড়িদের বাড়ি থেকে ও এতটা ভালোবাসা, এতটা আদর পেয়েছে, যেটা আমি আমার সারা জীবনও যেখানেই থাকি না কেন আমি কোনোদিনও সেটা ভুলতে পারবো না। তো ওরা যাওয়ার আগে সব জিনিসই একে ওকে দিয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা আমাকেও দিয়ে গেছে। আমি বলেছিলাম আমাকে কিছু দিতে হবে না। আমাদের ফ্ল্যাটটা সত্যিই খুবই ছোট। একই ফ্ল্যাটে আমরা যে রেন্টে থাকি, সেই রেন্টে আপনি অনেক বড় বাড়িতেও থাকতে পারবেন। কিন্তু এই ফ্ল্যাটে থাকার একমাত্র একটাই উদ্দেশ্য ছিল যে একসাথে মিলে সবাই থাকবো। দূরে বাড়িতে থাকলে তো কাউকে ডাকলেও পাবো না। সেই এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্বটাও পাড়ার এই মাথা থেকে ও মাথা পর্যন্তই হয়ে যায়। কাছাকাছি বাড়ি পাওয়া খুব মুশকিল হয়ে যায়। কিন্তু একমাত্র ফ্ল্যাটই আছে যেখানে একতলা থেকে দোতলা আপনি শুধু সিঁড়িটা দিয়ে গেলেই বা সিঁড়িটা দিয়ে নামলেই কিন্তু আপনি আরেকটা বাড়িতে পৌঁছে যেতে পারবেন। বা উপর থেকে যখন জোরে একটা ডাক দিতাম, তখনও কিন্তু সান্দিয়াদি শুনতো। সেই সান্দিয়াদির ফ্যামিলিটা নেই। আমি এবার এর পরে কিভাবে থাকবো? তুনাই যখন কান্না করবে তখন ওকেই বা কি করে বোঝাবো? কারণ ও সারাক্ষণ ওদের বাড়িতে যাওয়ার জন্য খুব জেদ করতো। এখন তো প্রথমে চলে এসছে, ও তো অত বুঝতেও পারেনি কিছু। সেই জন্য নিজের খেলনা দেখেছে, ও হয়তো ভুলেও গেছে। কিন্তু যখন স্কুলে যাবে বা নিচে যাবে যখন, তখন ওর খুব মনে পড়বে। আমরা যখনই যেখান থেকে ঘুরে আসি না কেন, খাবার দাবার আমি কোনো সময় জানেন বাড়িতে বানাই না। আমরা যখনই কোথাও থেকে আসি, এসেই দেখি চাঁদের কাছে চাবি থাকে, ওরা উপরে এসে খাবার দাবার রেখে যায়। আজ আমরা এলাম, ঘরের লাইটটাও জ্বললো না ওদের। একটা অদ্ভুত একটা মনের মধ্যে ফিল হয়েছে জানেন, খুব একটা মনের মধ্যে কষ্ট কাজ করছে আমার আর তুনাইয়ের বাবার। তুনাই তো কিছু বুঝতে পারছে না, আমাদের দুজনের খুব কষ্ট হচ্ছে। ফাইনালি ঘরে এসে তো পৌঁছালাম। সব সাদিয়াদির জিনিসপত্র আর যতগুলো জিনিস ছিল সবাইকে এসে ওকে দিয়ে গেছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন আসা হয় সেই রকম মানে 2-4টে জিনিস দিয়ে তো কখনো সম্ভব হয় না, এরকম ভাবেই বেড়ে যায়। আর যারা অল্প জিনিসে দিয়ে কাজ করতে পারে না তাদের এরকমই হয়। ওই ঘরে ওয়ার্ড্রপটা রয়েছে, তুনাই বলছে এই ওয়ার্ড্রপটা এখানে কেন রয়েছে, এটা তো আদিদিদের ঘরে থাকবে। আমি বলছি আদিদিদের ঘর থেকে আমরা নিয়ে এসেছি। বলছে কেন? তোকে তো বলতে পারছি না। ও বুঝতে পারছে না, এতদিন পরে এসছে, ও সোজা উপরে চলে এসছে, ওর গাড়ি নিয়েও খেলায় ব্যস্ত হয়ে গেছে। খারাপ লাগে, আসলে তো এত সময় চলে আসতো উপরে। জানলাটা অন্ধকার, ঘর অন্ধকার। Hey, Daddy! I am Mr. Kilos guy. That Kilos.
আমরা যখন বাসে ছিলাম তখন ভাবছিলাম বাড়ি গিয়ে কি রান্না করব, তুনাইকে কি খাওয়াবো। সেই জন্য আমাদের ফ্ল্যাটে একদম নিচে থাকে সৌমদা। সৌমদাকে বললাম যে দুধ, ডিম, আলু, পেঁয়াজ, রসুন এগুলো একটু এনে রাখার জন্য, বাড়ি গিয়ে কিছু না কিছু রান্না করে খাইয়ে দেবো তুনাইকে। কারণ ছোট বাচ্চা থাকলে এই একটা সমস্যা হয়, কারণ তাকে তো ওই এত দূর জার্নির পরে আর যে কোনো কিছু খাইয়ে দেওয়া যায় না। ঠিক ওই সময় তুনার বাবার অফিস কলিগ শৈলেন্দ্র ভাইয়া ওর ওয়াইফ নামিতা দি ফোন করে বললো যে আমাদের বাস কটার সময় ছাড়বে। আমি বললাম এতটার সময় ছাড়বে। বললো যে বাড়ি এসে আর কিছু রান্না করতে হবে না, আমি খাবার পাঠিয়ে দেবো। সত্যি কথা বলতে শুনে এতটাই শান্তি লাগছিল যে সঞ্জয় দিদা থাকলে তো আর এই চিন্তাটা করতেই হতো না, খাবার ঠিক ঘরে পৌঁছে যেত। আর এত দূর থেকে আসার পরে না এই ক্লান্ত শরীরে রান্না করতে সত্যিই খুব কষ্ট হয়। গরম গরম এত সুন্দর খাবার দাবার পেয়ে সত্যি তখন মনে হয়েছিল জীবনে হয়তো কিছু ভালো করেছি, যার জন্য ঈশ্বর এটাও আমাকে ফিরিয়ে দিলেন। আজকে আমার ব্লগটাও এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে কোনো ব্লগে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগটি নিয়ে। বাই বাই।